কালকে তোমাদের একটা টপিক নিয়ে বলেছিলাম, ভারতের কনস্টিটিউশনটা একটু শুরু করেছিলাম। তো আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের আবার একটা ক্লাস করব। তো আবার এরকম ইন্ডিয়ান কনস্টিটিউশনে আজকে একটা ক্লাস হবে। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো সাবজেক্টকে নিয়ে ডিসকাস করব। তো পুরো সিলেবাসটাকে তোমাদের এইভাবে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, স্ক্রিনটা সবার সামনে দেখা যাচ্ছে? স্ক্রিনটা দেখা যাচ্ছে? ঠিক আছে, আমার ভয়েস শোনা যাচ্ছে তো সবার কাছে? ঠিক আছে, ওকে। আচ্ছা, তো একটা কথা হচ্ছে, দেখো কালকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন শুরু করেছিলাম। ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফার্স্ট আমরা একটু শুরু করেছিলাম। তো আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের কিন্তু লক্ষ্য থাকবে পুরো জিনিসটাকে কমপ্লিট করা। আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন যখন ধরেছি সেটাকে পুরো কমপ্লিট করব। আমরা হিস্ট্রিটাও দেখো, এর আগে মডার্ন হিস্ট্রিটা কিছুটা করিয়েছিলাম, তারপরে কিন্তু পুরোটা কমপ্লিট করব। পুরোটা সিলেবাসটা না কমপ্লিট করলে তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবে না। কোনো তোমাদের যদি কোশ্চেনটা থাকে, তোমাদের যদি পুরো সিলেবাসটা কমপ্লিট থাকে, তাহলে তোমরা যে কোনো জায়গা থেকে তুমি সেই কোশ্চেনটাকে আইডেন্টিফাই করতে পারো কোথা থেকে করানো হয়েছে। ঠিক আছে, তো আমরা কিন্তু পুরো সিলেবাসটাকে কমপ্লিট করবো। তো কালকে আমাদের পলিটিক্যাল সায়েন্সটা যত অবধি হয়েছে আমি আজকের ক্লাসে বলে যাব, নেক্সট ক্লাসে তোমাদের কি করাবো। ঠিক আছে, আজকে পলিটিক্যাল সায়েন্সটা কিছুটা অবধি হবে। কিছুটা অবধি হওয়ার পরে নেক্সট ক্লাসে একটা অন্য জিনিস করাবো, জিওগ্রাফি বা হিস্ট্রি কিছু করাবো। তারপরে ক্লাসটা আবার পলিটিক্যাল সায়েন্সটা যেখান থেকে আজকে শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু করবো। ঠিক আছে, এরকম করে চলবে। হ্যাঁ, এই নয় যে একটা জিনিসকে নিয়ে প্রত্যেকটা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসে ডিফারেন্ট ডিফারেন্ট, যেমন আজকে দুটো দিন, কালকে একটা পলিটিক্যাল সায়েন্স হয়েছে, আজকে একটা পলিটিক্যাল সায়েন্স হয়েছে। নেক্সট যে ক্লাসে আমরা একটু অন্য টপিককে নিয়ে করবো, সেখানে নিয়ে দুটো ক্লাস হবে। আবার যে নেক্সট যে দুটো ক্লাস হয় সেখানে আমরা অন্য জিনিসকে নিয়ে ডিসকাস করবো। এইভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত সিলেবাসটা আমাদের কমপ্লিট হয়। ওকে, ঠিক আছে। তো এটাতে কারোর কোনো অসুবিধা নেই তো? এটাতে এরকম ভাবে পড়ালে কারো কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, মৌসুমি দে বলছে নো। আচ্ছা, বাকিদের কারো কোনো অসুবিধা আছে? শুধু মৌসুমি দে কোনো, বাকিদের কারো কোনো অসুবিধা আছে? নো নো, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। চলো শুরু করা যাক, আর দেরি না করে শুরু করে দেওয়া যাক। আচ্ছা, তো কালকে আমি একটা বলেছিলাম, আইরিশ কনস্টিটিউশনটা সম্বন্ধে বলেছিলাম, যে আইরিশ কনস্টিটিউশন থেকে আমাদের কি নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ তো সবাই? আচ্ছা, দেখতে পাচ্ছি, জিজ্ঞেস করেছি। আইরিশ কনস্টিটিউশন থেকে আমাদের কি নেওয়া হয়েছে কালকে বলেছিলাম, যে ডিপিএসপি। আইরিশ কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে? আমাদের ডিপিএসপি। আইরিশ কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে? ডিপিএসপি। ডিপিএসপি মানে কি রয়েছে? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ঠিক আছে। তো এই যে ডিপিএসপিটা, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, এইটাকে আমি আগের দিনকে বলেছিলাম, যে এই ডিপিএসপিটা কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। ঠিক আছে, আদালত কর্তৃক হচ্ছে বলবৎযোগ্য নয়। তুমি যদি কোনোভাবে ফান্ডামেন্টাল রাইটসটা ব্রেক হলে তুমি একদম ডাইরেক্ট হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে যেতে পারো। ঠিক আছে, ডাইরেক্ট হচ্ছে তুমি হচ্ছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে তুমি কেস করতে পারো। ডিপিএসপিটা যদি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি কোনো কারণে নষ্ট হয় বা কোনো কারণে ব্রেকডাউন হয়, তাহলে কিন্তু তুমি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনো জায়গাতেই হচ্ছে কিছু যেতে পারবে না। ঠিক আছে, কারণ ডিপিএসপিটা হচ্ছে নিয়ম হচ্ছে, ডিপিএসপিটা হচ্ছে কোনো আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। ঠিক আছে, ডিপিএসপিটা কোনোভাবে কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। ঠিক আছে, আমি এটা বলেছিলাম। এবারে এই যে ডিপিএসপিটা, হ্যাঁ, বন্ধ করছি। তো এই যে ডিপিএসপিটা অ্যাকচুয়ালি কোথা থেকে নেওয়া হয়েছে? ডিপিএসপিটা হচ্ছে আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, আইরিশ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তার সাথে কালকে এটাও তোমাদেরকে হয়তো বলেছিলাম যে ইউএসএসআর এখান থেকে কি নেওয়া হয়েছে?
ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল ডিউটিস কটা? 11টা ফান্ডামেন্টাল ডিউটিস। কালকে তোমাদেরকে বলেছিলাম 11টা ফান্ডামেন্টাল ডিউটিস। এছাড়া তোমাদের কালকে এটাও বলেছিলাম অস্ট্রেলিয়ার কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে? কনকারেন্ট লিস্ট। আচ্ছা, আজকে যেটা শুরু করব, দেখো আজকে যেটা শুরু করব জাপানিজ কনস্টিটিউশন। জাপানের কনস্টিটিউশন, এখান থেকে কি নেওয়া হয়েছে? জাপানের কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে? জাপানের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে ল মেকিং প্রসিডিওর। ল মেকিং প্রসিডিওর, ঠিক আছে। ল মেকিং প্রসিডিওরটা কোথা থেকে নেওয়া হয়েছে? জাপানিজ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে কালকে যেটা পড়িয়েছিলাম, জাস্ট আমি একটুখানি কিরকম মনে আছে সবার দেখছি। আচ্ছা, আমাদের কথা একটা বলো তো, এই যে প্রিয়াম্বল মানে প্রস্তাবনাটা আমাদের গণপরিষদের কত নম্বর অধিবেশনে কোন ব্যক্তির দ্বারা পাস হয়েছিল? গণপরিষদের মানে কত তারিখের অধিবেশনে কোন ব্যক্তির দ্বারা পাস হয়েছিল বলতে পারবে কেউ? জওহরলাল নেহেরুটা তুমি ঠিক বললে, কিন্তু তোমার ডেটটা কিন্তু না, ভুল। সুদেশনা ঠিকই বলেছে, কিন্তু সুদেশনা একটু ডেটটা ভুল করেছে। ডেটটা হয় না, 1946-এর 13ই ডিসেম্বর হচ্ছে উদ্দেশ্য বিষয়ক কমিটির প্রস্তাবনাটা পাস হয়। 9 ডিসেম্বর যেটা হয়, 9 ডিসেম্বরটা হয় নতুন দিল্লির কনস্টিটিউশন হলে প্রথম হচ্ছে গণপরিষদের হচ্ছে অধিবেশনটা বসে। কিন্তু 1946 সালের 13ই ডিসেম্বর উদ্দেশ্য বিষয়ক কমিটির প্রস্তাবনাটা পেশ হয়। এবং তুমি যেটা বললে 22শে জানুয়ারি 1947-এ ওটা হচ্ছে প্রস্তাবনার আকারে গৃহীত হয়। কিন্তু প্রথম হচ্ছে যখন উদ্দেশ্য বিষয়ক কমিটির প্রস্তাবনাটা, সেটা কিন্তু 1946 সালের 13ই ডিসেম্বর প্রথম সেটাকে গণপরিষদে রেজ করা হয়েছিল। দেখো, গণপরিষদে কোনো জিনিস যদি রেজ না হয়, কোনো জিনিস যদি অ্যাকসেপ্টেড না হয়, তাহলে সেটা প্রস্তাবনা হয় কি করেই হবে? প্রস্তাবনাটা তো পরে হলো 22শে জানুয়ারি 1947-এ, কিন্তু প্রথমে তো 1946 সালের 13ই ডিসেম্বর তো সেটা উদ্দেশ্য বিষয়ক কমিটির প্রস্তাবনাটা সেখানে গৃহীত হয়। তারপরে তো 22শে জানুয়ারি 1947-এ সেটা হচ্ছে প্রস্তাবনার আকারে রূপ নেয়, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমরা আমাকে বলো, কালকে একটা কোশ্চেন করেছিলাম, বলো তো বাবু, ড্রাফটিং কমিটি কবে ফর্ম হয়? ড্রাফটিং কমিটি কবে ফর্ম হয়? 1947 সালের। আচ্ছা, 29শে জানুয়ারি হচ্ছে ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির রিপোর্টটা কবে দেয়? ড্রাফটিং কমিটি কবে রিপোর্ট দেয় বলো? কালকেই বলেছিলাম। ড্রাফটিং কমিটি কবে ফর্ম হয় হলো, আর ড্রাফটিং কমিটি কবে রিপোর্টটা দেয় বলো? কালকে তো বলেছিলাম। ড্রাফটিং কমিটি রিপোর্টটা দেয়, মনে রেখে দিতে হবে, এগুলো সবই মনে রেখে দিতে হবে। মনে রেখে দাও, 27শে অক্টোবর 1947-এ ড্রাফটিং কমিটি রিপোর্টটা দেয়। রিপোর্টটা কবে দেয়? 27শে অক্টোবর 1947। এবার এটা অ্যাকসেপ্টেড কবে হয় এটা তো সবাই জানো, বলো অ্যাকসেপ্টেড কবে হয়? হুম, কত সালে? 1949 সালের
1949 সালে 26শে নভেম্বর সেটা অ্যাকসেপ্টেড হয়, আর 1950 সালে 26শে জানুয়ারি সেটা ইনঅগ্রেট করা হয়। নেক্সট। আচ্ছা, এবারে দেখো প্রস্তাবনাটা সম্বন্ধে একটুখানি বলি, ঠিক আছে? তাহলে এটা আমি দেখলাম 22শে জানুয়ারি 1947 এটাকে করা হয়, ঠিক আছে? আচ্ছা, এবারে একটা কথা হচ্ছে কি, এখান থেকে একটা জিনিস জেনে রাখতে হবে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ সম্বন্ধে, আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ সম্বন্ধে, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ সম্বন্ধেও একটা জিনিসও পাস হয়। আচ্ছা, আমাদের মনে রাখবে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগটা যেটা অ্যাকসেপ্টেড হয়, প্রথম কথা ন্যাশনাল ফ্ল্যাগটা কে আমাদের ডিজাইন করেছিল জানো? জেনে রেখে দাও, ন্যাশনাল ফ্ল্যাগটা সম্বন্ধে যদি কেউ না জানো জেনে রেখে দাও। ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগটা ডিজাইন করেছিল যে ব্যক্তি, সেটাকে একদম ভালো করে মনে রেখে দাও, পিঙ্গালি পিঙ্গালি ভেঙ্কায়া, পিঙ্গালি ভেঙ্কায়া, ইনি হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগটা ডিজাইন করেছিল। পিঙ্গালি ভেঙ্কায়া যে ন্যাশনাল ফ্ল্যাগটা ডিজাইন করেছিল, কবে ডিজাইন করেছিল? 1921, 1921 সালে। 1921 সালে পিঙ্গালি ভেঙ্কায়া প্রথম হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগটা ডিজাইন করেছে। আর ন্যাশনাল ফ্ল্যাগটা আমাদের কবে অ্যাডপ্টেড হয় মনে রেখে দাও, 22শে জুলাই, 22শে জুলাই 1947। একদম খুব ইম্পর্টেন্ট একটা ডেট বললাম, এটাকে ভালো করে মাথায় রেখে দেবে। কবে ন্যাশনাল ফ্ল্যাগটা আমাদের অ্যাডপ্টেড হয়? যেমন আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্টেড হয় 1950 সালে 26শে জানুয়ারি, ঠিক আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগটা অ্যাডপ্টেড হয় কবে? 22শে জুলাই, 22শে জুলাই 1947। আর ন্যাশনাল ফ্ল্যাগটা যে ডিজাইন করেছিল তার নাম কি? পিঙ্গালি ভেঙ্কায়া, এবং সে কবে করেছিল এটা? 1921। ঠিক আছে, 1921 করেছিল। ঠিক আছে। আচ্ছা, এবারে কথা হচ্ছে আমরা যেটা মেন ব্যাপারটা আসি, প্রস্তাবনা সম্বন্ধে আসি। তো প্রস্তাবনাটা কোথা থেকে নেওয়া হয়েছে? সবাই এটা জানে, ইউএসএ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, ইউএসএ এর হচ্ছে কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তো কথা হচ্ছে কি, যে ইউএসএ এর কনস্টিটিউশন থেকে যখন নেওয়া হয়েছিল তখন তিনটে জিনিসকে রাখা হয়েছিল। ঠিক আছে, তিনটে জিনিসকে রাখা হয়েছিল। সেটা কি রয়েছে? লিবার্টি রাখা হয়েছিল, লিবার্টি রাখা হয়েছিল, তারপর হচ্ছে ইকুয়ালিটি রাখা হয়েছিল, আর একটা হচ্ছে কি ফ্র্যাটার্নিটি রাখা হয়েছিল। লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, স্বাধীনতা, সৌহার্দ্য, আর একটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ, এই তিনটে জিনিসকে রাখা হয়েছিল। ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, যে এটা মনে রাখবে, এই প্রস্তাবনাটা যখন হয়েছিল তখন বলা হয়েছিল যে সংবিধান যা কিছু সংশোধন করা যাক না কেন, সংবিধান আজ যাই হোক প্রস্তাবনায় কোনো রকম হাত দেবে না। মানে আমাদের যে সংবিধান সংশোধনের কথাও কিন্তু আমাদের সংবিধানে বলা হয়েছে, যে আমাদের যে সংবিধানটা সেটা যেমন তোমার লিখিত এবং পরিবর্তনীয়, তার সঙ্গে এটাও বলা হয়েছিল যে কি লিখিত এবং পরিবর্তনীয়, মানে এই সংবিধানটাকে পরিবর্তন করা যায়। এই নয় যে সংবিধানটাকে কোনোভাবে পরিবর্তন করা যায় না, সংবিধানটাকে অবশ্যই পরিবর্তন করা যায়। কিন্তু কোন জিনিসটা রয়েছে, এই প্রস্তাবনাটাকে কিন্তু কোনো দিনও তুমি বদলাতে পারবে না, এটাই কথা হয়েছিল। কিন্তু এই ধারণাটা সম্পূর্ণ রকমভাবে, এটা হচ্ছে কি একটা কোর্ট, একটা আইন, একটা মামলা হয়েছিল। ঠিক আছে, কি করা, কোন মামলাটা হয়েছিল? দেখো মামলাটা ভালো করে শোনো, একদম ভালো করে সব জিনিসটাই তোমাদেরকে বোঝাচ্ছি যাতে করে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যায়। একটা মামলা হয়েছিল 1960 সালে, একটা মামলা হয়েছিল। সেই মামলাটার নাম কি? বেরুবাড়ি ইউনিয়ন মামলা। কি বললাম? বেরুবাড়ি ইউনিয়ন, বেরুবাড়ি ইউনিয়ন মামলা।
এই 1960 সালে যে মামলাটা হয়েছিল বেরুবাড়ি ইউনিয়ন মামলা, সেখানে সুপ্রিম কোর্ট এটা কি রায় দেয় যে প্রস্তাবনাটা তো সংবিধানের কোনো অংশ নয়, প্রস্তাবনাটা সংবিধানের কোনো অংশ নয়, সেই জন্য এটাকে কিন্তু পরিবর্তন করা যাবে না। এটা কবে বলেছিল? 1960 সালে বেরুবাড়ি ইউনিয়ন মামলা। সেখানে সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল যে যেহেতু প্রস্তাবনাটা সংবিধানের কোনো অংশই নয়, সেই জন্য প্রস্তাবনাটাকে পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, কিন্তু 1973 সালে কি হলো, একটা মামলা হলো, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। কেশবানন্দ ভারতী মামলা। কেশবানন্দ ভারতী মামলায় কি হলো না, ব্যাপারটা হচ্ছে কি 368 নম্বর ধারাটা যেটা প্রয়োগ করা হয়েছিল 368 নম্বর ধারাটাকে যে বলা হয়েছিল যে না, এইটা হচ্ছে যেহেতু সংবিধান সংশোধনের মধ্যে আছে, সংবিধানের মধ্যেই এটা একটা পার্ট, সংবিধানের এটা যেহেতু একটা ভূমিকা, হ্যাঁ, 368 নম্বর ধারা সংবিধান সংশোধন এই অংশটাকেও কিন্তু সংশোধন করা যাবে। 368-তে এটা বলা হয়েছিল যে যেহেতু এটাও একটা সংবিধানের পার্ট, এটা একটা বেসিক স্ট্রাকচার, এটাকেও কিন্তু সংশোধন করা যাবে। ঠিক আছে, তো পরবর্তীকালে এটাকে কি করা হয়েছিল, এই পরবর্তীকালে এই যে বেসিক স্ট্রাকচার পরিবর্তন, মানে এটাকে অসাংবিধানিক বলে ঘোষণা করা হয়েছিল। ঠিক আছে, তাহলে কিরকম হিস্ট্রিটা হলো? ফার্স্টে হচ্ছে 1960 সালে একটা কেস হলো, সেই কেসটার নাম কি? বেরুবাড়ি ইউনিয়ন মামলা। বেরুবাড়ি ইউনিয়ন মামলায় কি বলা হলো যে না, প্রস্তাবনাটা সংবিধানের কোনো অংশই নয়, এটাকে কিন্তু পরিবর্তন করা যাবে না। 1973-তে কি করা হলো, কেশবানন্দ ভারতী কেস হলো, সেখানে 368 নম্বর ধারায় কি বলা হয়েছিল যে সংবিধানের যেহেতু প্রস্তাবনাটা এটা একটা অংশ, এখান থেকে পরিবর্তন করা যাবে। এর ফলে পরিবর্তনটা দেখো, 1973 সালে কেশবানন্দ ভারতী কেসে বলা হলো যে এটাকে পরিবর্তন করা যাবে। তাহলে এবারে কথা হচ্ছে পরিবর্তনটা কি এলো, পরিবর্তনটাকে কি করা গেল সেটাকে দেখতে হবে। পরিবর্তনটা কি করা গেল, সেটা পরিবর্তনটা কবে এলো সেইটা সম্বন্ধে বলছি না। 1976 সালে 1976-এ 42তম সংবিধান সংশোধনে, 1976 সালের 42তম সংবিধান সংশোধনে কি করা হলো না, তিনটে জিনিসকে ঢোকানো হলো। একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা হচ্ছে সেকুলার, আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি। এই তিনটে কথাকে রাখা হলো। একটা হচ্ছে সোশ্যালিস্ট, একটা হচ্ছে সেকুলার, আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি। এই তিনটে জিনিসকে রাখা হলো। ঠিক আছে, বলো এইটুকু কোনো কারোর অসুবিধা আছে? এই যে জিনিসটা বোঝালাম সেটা বুঝতে পারলে সবাই? আচ্ছা, ঠিক আছে, ইয়েস বলছো, ইয়েস স্যার ক্লিয়ার, সুদেশ না, ওকে। বাকিরা সবাই বুঝতে পেরেছো? পল্লবী চল, হ্যাঁ, তারপর হচ্ছে মৌসুমী, তোমরা বুঝতে পেরেছো? ঠিক আছে, ওকে ওকে, চলো নেক্সট। ঠিক আছে, এবারে ভারতের সংবিধানের, আমি কালকে তো এমনি বৈশিষ্ট্যগুলো বলেছিলাম, তো এইবারে আমরা ভারতীয় সংবিধানের আরো কিছু বৈশিষ্ট্য বলব। ঠিক আছে, একটু বৈশিষ্ট্যগুলোকে একটুখানি ভালো করে ক্লিয়ার করে নেওয়া ভালো। তাহলে বিশেষ বৈশিষ্ট্য, এবারে সংবিধানে কি লিখব? বিশেষ বৈশিষ্ট্য। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে কি, এটা হলো কি বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ ও লিখিত সংবিধান। বিশ্বের সর্বাপেক্ষা কি রয়েছে? বৃহৎ এবং লিখিত সংবিধান হচ্ছে ভারতের সংবিধান। 2 নম্বর হচ্ছে শাসনতান্ত্রিক
শাসনতান্ত্রিক তথ্য সম্বলিত, এটা হলো। আচ্ছা, এখানে এই ভারতের সংবিধানকে আর একটা কথা বলা হয়েছে যে কিছু কিছু রাজ্যকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। কি কি ক্ষমতা দেওয়া হয়েছে, কোন কোন রাজ্যকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে মনে রাখবে। 4টে রাজ্যকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। একটা হচ্ছে নাগাল্যান্ড, একটা হচ্ছে মিজোরাম, একটা হচ্ছে আসাম, আর একটা হচ্ছে গুজরাট। এই 4টে রাজ্যকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে একটা জিনিস মনে রাখবে, আর একটা রাজ্যকেও গুরুত্ব দেওয়া ছিল, সেটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, এটাকেও গুরুত্ব দেওয়া ছিল। কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরটা যেহেতু এখন ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, কারণ নাহলে জম্মু অ্যান্ড কাশ্মীরে একটা আর্টিকেল ছিল, সেই আর্টিকেলটার নাম হচ্ছে 370 নম্বর আর্টিকেলটা প্রযোজ্য ছিল। এখন জম্মু অ্যান্ড কাশ্মীরটা যেহেতু ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে, এখন কিন্তু আর এই স্পেশাল স্টেটের মর্যাদা এগুলো পাবে। মোট কথা 4টে রাজ্য স্পেশাল স্টেটের মর্যাদা পেয়েছে, একটা নাগাল্যান্ড, একটা মিজোরাম, একটা আসাম, আর একটা হচ্ছে গুজরাট। এই 4টে রাজ্যকে বিশেষ রাজ্যে দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবারে কি হলো, আর কি বললাম, আর কি আছে এখানে না, সুপরিবর্তনীয়। আর কি বৈশিষ্ট্য রয়েছে, সুপরিবর্তনীয়, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়, সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়। কিছু কিছু জিনিস রয়েছে যেটাকে পরিবর্তন করা খুব সহজ, কিছু কিছু জিনিস রয়েছে পরিবর্তন করাটা খুব মুশকিল, ঠিক আছে। যেমন কি কি ব্যাপার রয়েছে যে যেগুলোকে হচ্ছে পরিবর্তন করাটা হচ্ছে খুব সহজ। যেমন ধরো একটা কথা হচ্ছে কি, যে যেমন ধরো কেন্দ্র আর রাজ্যের মধ্যে, যেমন ধরো কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, কালকেও বলেছিলাম কোনটা পরিবর্তন করা সোজা। যেমন ধরো আমি যদি মনে করি আমার রাজ্যের সীমানাটাকে একটুখানি বাড়াবো, তাহলে আমি সেটাকে বাড়াতেই পারি। আমি যদি মনে করি যে একটা নতুন রাজ্য গঠন করব, তাহলে সেরকম একটা নতুন রাজ্য গঠন করতেই পারি। কিন্তু আমি যদি মনে করি ফান্ডামেন্টাল রাইটস আর একটা ফান্ডামেন্টাল রাইটস অ্যাড করব, বা যে ফান্ডামেন্টাল রাইটসগুলো রয়েছে সেগুলোকে আমি চেঞ্জ করব, তাহলে কিন্তু সেটা খুব মুশকিল, কারণ সেটা করা কিন্তু এত সহজ ব্যাপার নয়। ফান্ডামেন্টাল রাইটটাকে চেঞ্জ করা বা ফান্ডামেন্টাল রাইটটা কোনো কারণে প্রয়োগ করে নেওয়া, এটা কিন্তু করা এত সহজ ব্যাপার নয়। তাহলে সেটা হয়ে গেল কি, দুষ্পরিবর্তনীয়। তাহলে একটা হচ্ছে সুপরিবর্তনীয় আর একটা হচ্ছে বাবু দুষ্পরিবর্তনীয়। বুঝতে পারা গেছে? নেক্সট নেক্সট রয়েছে কি, রয়েছে সংসদীয় ব্যবস্থা। কি রয়েছে, সংসদীয় ব্যবস্থা। সংসদীয় সংসদীয় ব্যবস্থা, ঠিক আছে। সংসদীয় ব্যবস্থা কি মধ্যে কি রয়েছে, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, এইগুলোকে রয়েছে। নেক্সট যেটা রয়েছে এক নাগরিকত্ব, এক নাগরিকত্ব বা সিঙ্গেল সিটিজেনশিপ, ঠিক আছে, এটা একটা রয়েছে। প্লাস হচ্ছে কি 11 নম্বর 4 এক নাগরিকত্ব, যেই বললাম, বলতো এই সিঙ্গেল সিটিজেনশিপটা কার থেকে নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে? ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে, সিঙ্গেল সিটিজেনশিপটা। আচ্ছা, প্লাস কি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। বলতো এটাও কালকে পড়ানো হয়েছে, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা কোথা থেকে নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা কোথা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাটা যেটা নেওয়া হয়েছে ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে কি, এইটা বলতো যে ভারতের এইরকম যদি থাকে কোয়াসি ফেডারেল,
কোয়াসি ফেডারেল, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কোয়াসি ফেডারেল কথাটা মানে হচ্ছে কি সেন্টার আর স্টেট দুজনেই ডিসিশনটা নেবে, বাট সেন্ট্রালের ডিসিশনটা ফুল অ্যান্ড ফাইনাল হবে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মনে রাখবে এটা হচ্ছে কানাডার থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, কানাডা থেকে নেওয়া হয়েছে। ফেডারেল যে সিস্টেমটা রয়েছে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলতে সেন্টার আর স্টেট দুজন মিলে ডিসিশনটা নেবে। সেন্টারের ডিসিশনটা ফুল অ্যান্ড ফাইনাল হবে না, স্টেটের ডিসিশনটাও ফুল অ্যান্ড ফাইনাল হবে না। সেন্টার আর স্টেট দুজনে মিলে ডিসিশনটা নেবে, কিন্তু সেন্টার আর স্টেট দুজনে মিলে ডিসিশনটা নিলেও সেন্টারের ডিসিশনটা ফুল অ্যান্ড ফাইনাল হবে, সেইটা কিন্তু নেওয়া হয়েছে কানাডা থেকে। এই জন্য এটাকে বলা হয় কোয়াসি ফেডারেল, ঠিক আছে। কোয়াসি ফেডারেলটা মানে কি রয়েছে, ধরো কনকারেন্ট লিস্টে দুটো ব্যাপার হয়েছে, সেখানে সেন্টারও ডিসিশনটা নিল, স্টেটও ডিসিশনটা নিল, কিন্তু সেন্টারে যে ডিসিশনটা ফুল অ্যান্ড ফাইনাল হবে সেটাই হয়েছে কি কোয়াসি ফেডারেল। বুঝতে পারা গেছে? আচ্ছা, এরপরে হচ্ছে কি যে আর একটা কি ভারতের সংবিধান আর কি বৈশিষ্ট্য রয়েছে, আর কি বৈশিষ্ট্য রয়েছে, সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। সার্বজনীন প্রাপ্তবয়স্কদের, সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার, ঠিক আছে। তো একটা কথা হচ্ছে কি ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে এটা? 325 ও 326, এই দুটো জায়গাতে কি বলা হয়েছে, সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার। কততে বলা হয়েছে? 325 এবং 326, ঠিক আছে। আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো যে এই যে মানে কোন গভর্নমেন্টের সময় এই ভোট দানের যে বয়সটা 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়, বলতে পারবে এটা কি? খুব একবার চেষ্টা করো। মনে রেখে দাও এটা, ভালো করে একদম মনে রেখে দাও, একদম সুন্দরভাবে তোমাদেরকে এটা বলে দিচ্ছি। মনে রেখে দাও যে 61তম, মনে রেখে দাও একটা সংবিধান সংশোধন রয়েছে, 61তম সংবিধান সংশোধন, 61তম সংবিধান সংশোধন, ঠিক আছে। কবে হয় এটা? 1989-এ, ঠিক আছে। 1989-এ যখন 61তম সংবিধান সংশোধনে কি করা হলো, ভোটদানের বয়সটা 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়েছে। তাহলে তোমাদের দুটো কোশ্চেন এখান থেকে কভার হয়ে গেল। প্রথম কথা, আমাদের সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার কত নম্বরে বলা হয়েছে? 325 এবং 326-এ বলা হয়েছে, এবং কত কোন বছরে ভোটদানের ইয়ারটা 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়, সেটা হচ্ছে 1989-এ। 1989-এ 61তম সংবিধান সংশোধনে 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়। এবারে তোমাদের এটাও জানতে হবে যে 1989-এ কোন গভর্নমেন্ট ছিল, 1989-এ কোন গভর্নমেন্ট ছিল?
1989 কোন গভর্নমেন্ট ছিল জানো কেউ? 1989 কিন্তু, হ্যাঁ 1989 কে ছিল? 1989 ছিল হচ্ছে বিশ্বনাথ প্রতাপ। ঠিক আছে, বিশ্বনাথ প্রতাপ ছিল। ঠিক আছে, কোন গভর্নমেন্ট ছিল মনে রাখবে, বিশ্বনাথ প্রতাপ। বিশ্বনাথ প্রতাপ ইনি কি ছিল না, কবে থেকে কত অব্দি গভর্নমেন্ট ছিল? 1989 টু 90। ঠিক আছে, এই হচ্ছে তোমার ছিল। তাহলে এখান থেকে কতগুলো কোশ্চেন কভার হয়ে গেল। যে প্রথম কথা, আমাদের কত নম্বর সংবিধান সংশোধনে এটা 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়, 1989-এ সেটা কি করা হয় না 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়। এবং সেখানে সেই সময় গভর্নমেন্টটা কে ছিল, প্রাইম মিনিস্টার কে ছিল, বিশ্বনাথ প্রতাপ সিং। এবং কোন আর্টিকেল এটা বলা হয়েছে, 325 আর 326-এ আমাদের ভোট দানে, কারণ যেহেতু ইলেকশন আসছে, ইলেকশন সম্বন্ধে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কত নম্বর আমাদের ধারাতে সেটা আমাদের ভোটদানের বয়সটাকে বলা হয়েছে, 325 আর 326 নম্বর বয়সে। কত থেকে ওটা 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়, এটা কত নম্বর কত বছরের ইয়ারে, 1989-এ 61তম সংবিধান সংশোধনে। আর কে তখন ছিল? বিশ্বনাথ প্রতাপ সিং ছিল। ঠিক আছে, বুঝতে পারা গেল? আচ্ছা, এইবারে হচ্ছে আমরা শিডিউলগুলো একটু সম্বন্ধে পড়ব। আমরা সোর্স অফ দ্য কনস্টিটিউশন পড়িয়েছি যে কোন জায়গা থেকে কি কি নেওয়া হয়েছে। এবারে হচ্ছে, আচ্ছা এবারে আমাকে একটা কথা বলো, যে প্রথম যখন ধারাগুলোকে হচ্ছে আর্টিকেল বলা হয়, ধারাগুলোকে আর্টিকেল বলা হয়। একটা হচ্ছে অধ্যায় রয়েছে, অধ্যায়ের মধ্যে কিছু ধারা রয়েছে, আর কিছু শিডিউল রয়েছে। শিডিউলগুলোকে কি বলা হয়? তফসিল বলা হয়। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে দেখো, এইবারে দেখো যেটা রয়েছে শিডিউল। ঠিক আছে, এইবারে তোমাকে একটা যারা ধারা সম্বন্ধে বললে, এখানে আমি একটা কথা বলে দিই। ঠিক আছে, মানে একদম পুরো জিনিসটা, যেহেতু প্রশ্নটা করলে আমার খুব ভালো লাগলো কোশ্চেনটা করে, কারণ কোশ্চেনটা থেকে আমি আরেকটু একটু এক্সপ্লেন করে দিই। একটা রয়েছে আর্টিকেল রয়েছে, আর আর্টিকেলের আন্ডারে সেকশন রয়েছে, সেকশন সাবসেকশন রয়েছে। অ্যাকচুয়ালি ধারা আমরা ওই সেকশনটাকেই বলি। ঠিক আছে, কিন্তু আর্টিকেল আর সেকশনের মধ্যে পার্থক্যটা কি? আর্টিকেল গুলো কারা ইমপ্লিমেন্ট করতে পারে, আর সেকশন গুলো কারা ইমপ্লিমেন্ট করতে পারে। ধরো পুলিশ তোমাকে ধরে নিয়ে চলে গেল, পুলিশ তোমাকে ধরে নিয়ে চলে গিয়ে তোমাকে একটা কেস দিয়ে দিল, মার্ডার কেস দিয়ে দিল। তখন কিন্তু পুলিশ এটা বলবে না এত নম্বর আর্টিকেলে মার্ডার কেসটা লেখা রয়েছে, ও বলবে 376 তোমার উপর অ্যাপ্লাই করে দেওয়া হলো। ধরো তুমি বইয়ের উপর নির্যাতন করলে, তোমার উপর 498A লাগু করে দেওয়া হলো যে তুমি বধূ নির্যাতন করেছো। 498টা এটা কি? সেটা হলো সেকশন। তার মানে সেকশন গুলো কারা ইমপ্লিমেন্ট করতে পারে? সেকশন গুলো এইসব পুলিশ টুলিশ যেগুলো আছে, কোর্টে কোর্টে এই সমস্ত গুলো সেকশনকে নিয়ে ইমপ্লিমেন্ট হয়। আর আর্টিকেল কারা ইমপ্লিমেন্ট করতে পারে? পার্লামেন্ট। আর্টিকেল কিন্তু পার্লামেন্ট ইমপ্লিমেন্ট করতে পারে। যেমন আর্টিকেল 1 থেকে 4। ঠিক আছে, আর্টিকেল ইয়ে ধরো অধ্যায় হচ্ছে অধ্যায় পার্ট 1, তার মধ্যে 1 থেকে 4 নম্বর আর্টিকেল, 2 থেকে 5 থেকে 11 নম্বর আর্টিকেল। হ্যাঁ, এই যে আর্টিকেল গুলো কে ইমপ্লিমেন্ট করতে পারে? পার্লামেন্ট। ঠিক আছে, একদম সুন্দরভাবে জিনিসটাকে তোমার সামনে ক্লিয়ার করে দিলাম। তাহলে আর্টিকেল গুলো হচ্ছে পার্লামেন্ট, আর যখন সেকশন গুলো যেটা রয়েছে, সেকশন গুলো অ্যাকচুয়ালি ধারা। এই সেকশন গুলো কারা ইমপ্লিমেন্ট করতে পারে? এইসব পুলিশ টুলিশ যেগুলো আছে, তোমাকে যদি আজকে কোনো তুমি কোনো অপরাধ করো, তোমাকে মার্ডার কেস বা এই কেস, সেই যে কেসগুলো রয়েছে সেগুলো সব সেকশন, সেকশন আন্ডার সেকশন। ঠিক আছে, যে প্রশ্নটা করলে তার সামনে ব্যাপারটা ক্লিয়ার হলো একটুখানি? ক্লিয়ার হলো তো? এখন ইয়ে করছে না। দেখ, এবার শিডিউলগুলো সম্বন্ধে এসে, শিডিউলগুলোর মধ্যে প্রথম হচ্ছে কি? প্রথম তপশিল। প্রথমটা কি রয়েছে? প্রথম তপশিল। প্রথম তপশিলটা কি রয়েছে? প্রথম তপশিলের মধ্যে কি বলা হয়েছে?
প্রথম তফসিলের মধ্যে বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম এবং তাদের, তাহলে কি রয়েছে প্রথম তফসিলগুলো কি রয়েছে, রাজ্য ও কেন্দ্রশাসিত, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম এবং তাদের এখতিয়ার। ঠিক আছে, আচ্ছা রাজ্য, তাহলে প্রথম তফসিলে কি বলা হয়েছে, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম এবং তাদের এখতিয়ারগুলো বলা হয়েছে। আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, আমি এক্ষুনি যেটা বললাম যে চারটে রাজ্যকে বিশাল গুরুত্ব দেওয়া হয়েছে, সেই চারটে রাজ্য কি কি চটপট বলো, এক্ষুনি পড়ালাম। গুড, নাগাল্যান্ড, চারটে রাজ্যকে যে গুরুত্ব দেওয়া হয়েছে, নাগাল্যান্ড রয়েছে, মিজোরাম রয়েছে, আসাম রয়েছে, আর একটা হচ্ছে গুজরাট। হ্যাঁ, এই চারটে রাজ্যকে হচ্ছে গুরুত্ব দেওয়া হয়েছে। আর প্রথম তফসিলেই কিন্তু সেটা রয়েছে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম এবং তার এখতিয়ারভুক্ত। ঠিক আছে, তার সঙ্গে আমি জম্মু অ্যান্ড কাশ্মীরটা বলেছিলাম, জম্মু অ্যান্ড কাশ্মীরে কি কোনটা কত নম্বর আর্টিকেল ছিল, লাগু ছিল, কত নম্বর ধারা? 370, 370 ছিল। ঠিক আছে, ওকে। নেক্সট, দ্বিতীয় তফসিল, দ্বিতীয় তফসিল, দ্বিতীয় তফসিলে কি বলা হয়েছে, মাহিনা এবং ভাতা, কে কত মাহিনা পাবে, কে কত অ্যালাউন্স পাবে। 370টা যেটা ছিল জম্মু অ্যান্ড কাশ্মীরকে একটা আলাদা প্রায়োরিটি দেওয়া ছিল। ধরো কোনো লোক যদি জম্মু কাশ্মীর থেকে বিলং করতো, সেখানে যদি গভর্নমেন্ট সার্ভিসের মানে পরীক্ষাটা দিত, তার কাট আপটা আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের কাট আপের থেকে অনেক কম চলে যেত। আমাদের যে ভারতের সংবিধানটা যেটা রয়েছে না, জম্মু কাশ্মীর সেই সংবিধানটাকে ফলো করতো না। জম্মু অ্যান্ড কাশ্মীরেরটা, পুরো জম্মু অ্যান্ড কাশ্মীরের আলাদা একটা সংবিধান ছিল। আমাদের ভারতের সংবিধানটা জম্মু অ্যান্ড কাশ্মীরটা আলাদাভাবে মানে ফলো করতো না, জম্মু অ্যান্ড কাশ্মীর পুরো আলাদা সংবিধান ছিল। ওখানে যে রিক্রুটমেন্ট থেকে, ওখানে মানে মানুষের বিচার থেকে সবকিছু নিয়ম কানুন পুরোপুরি আলাদা ছিল। জম্মু অ্যান্ড কাশ্মীরটাই এটা ছিল। ওই জন্য ওইটাকে করে দিয়ে এখন জম্মু অ্যান্ড কাশ্মীরটাকে কি করা হয়েছে, 370টাকে রিপিল করে দিয়ে এখন ওটাকে ইউনিয়ন টেরিটরি করে দেয়। যা ইউনিয়ন টেরিটরি হয়ে যাক, আর কোনো অসুবিধা কিছু নেই। ইউনিয়ন টেরিটরি হলে আর এখন সমস্ত কোনো রুলস এখন পড়বে না। আমাদের যে দেশের সংবিধানের মধ্যে তোমাকে চলে আসতে হবে, আমাদের দেশের যে সংবিধান রয়েছে সেটাই তোমাকে মানতে হবে। কিন্তু এটা কিছুদিন আগে কিন্তু ছিল না, বুঝতে পেরেছো? ঠিক আছে, যে প্রশ্নটা করলে বুঝতে পারছো তো, আমি যেগুলো উত্তরগুলো দিচ্ছি বুঝতে পারছো তো? আগে একজন প্রশ্ন করেছে, একদিন প্রশ্ন করেছে, বুঝতে পেরেছো তো? হ্যালো, রিপ্লাই করো প্লিজ। ঠিক আছে, এবার হচ্ছে তৃতীয় তপশিল, তৃতীয় তপশিল, তৃতীয় তপশিলটা কি রয়েছে, সংসদ, মন্ত্রীবর্গ, সংসদ মন্ত্রীবর্গ ও বিচারপতিদের শপথ গ্রহণ, বিচারপতিদের শপথ গ্রহণ। হ্যাঁ, মাহিনা ভাতা মানে এই যে আমাদের যারা গভর্নমেন্টের যারা লোকরা রয়েছে, পার্লামেন্ট থেকে যারা আছে, তারা কি স্যালারি পাবে, কি অ্যালাউন্স পাবে, হ্যাঁ, কোন ফান্ড থেকে তাদেরকে স্যালারিটা দেওয়া হবে, কোন ফান্ড থেকে তাদের এক্সট্রা করে অ্যালাউন্স পাবে। শুধু তো স্যালারি নিয়ে তার শুধুমাত্র কেউ সরকারি চাকরির লোকগুলো এত বড় লোক হতো না, তার সাথে অ্যালাউন্সও পায়, হাউস রেন্ট অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স। ঠিক আছে, সেই অ্যালাউন্সগুলো পায়, সেটা সেকেন্ড তফসিলে বলা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে চতুর্থ তপসিল, এবার হচ্ছে চতুর্থ তপসিল। চতুর্থ তপসিলে কি বলা হয়েছে বাবু, রাজ্যসভার আসন বিন্যাস, রাজ্যসভার আসন বিন্যাস। ঠিক আছে, দেখো 12টা তপসিল মনে রাখার কোনো ব্যাপার নেই, কিছু কিছু জিনিস আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেইগুলো মনে রাখো। যেমন ব্যাপারটা হচ্ছে কি, যে আমি তোমাদের এক্ষুনি বললাম না যে আমাদের কি করা হয়েছে, চারটে রাজ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, একটা আসাম, একটা মেঘালয়,
ঠিক আছে, এই মিজোরাম, গুজরাট বলা হলো না এক্ষুনি। হ্যাঁ, তো কথা হচ্ছে কি যে এখানে কি হলো, হ্যাঁ নাগাল্যান্ড মিজোরাম। এখন কথা হচ্ছে কি যে এখানে এই যে উত্তর পূর্বাঞ্চলের এইগুলো হচ্ছে এই যে চারটে রাজ্য বলছি দেখো, একটা আসাম, ঠিক আছে, একটা হচ্ছে মেঘালয়, একটা হচ্ছে ত্রিপুরা, আর একটা হচ্ছে মিজোরাম। এগুলো কি, এটা হচ্ছে উত্তর পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে এই চারটে রাজ্য, একটা আসাম, একটা মেঘালয়, একটা ত্রিপুরা আর একটা মিজোরাম। এই চারটে রাজ্যকে একটা কি হবে না, এখানে একটা যে একটা আলাদা প্রশাসন কাজ করবে, সেই চারটে রাজ্যকে যে একটা আলাদা প্রশাসন কাজ করবে, এই চারটে রাজ্যকে যে একটা আলাদা গুরুত্ব দেওয়া হবে, সেইটা কত নম্বর তফসিলে বলা হয়েছে, 6 শিডিউলে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে 6 শিডিউলে কটা রাজ্য করা হয়েছে, চারটে রাজ্য। মনে রাখবে, একটা আসাম রয়েছে, মানে এগুলো সব নর্থ ইস্টার্ন, উত্তর পূর্ব দিকে। একটা আসাম রয়েছে, একটা মেঘালয় রয়েছে, একটা ত্রিপুরা রয়েছে, আর একটা মিজোরাম রয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, ষষ্ঠ তফসিল এটা রাখা হয়েছে। আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই চারটে রাজ্যকে রাখা হয়েছে। ঠিক আছে, এবারে হচ্ছে কি 7 শিডিউল। 7 শিডিউল, এবার হচ্ছে 7 শিডিউল। 7 শিডিউলে কি বলা হচ্ছে দেখো, 7 শিডিউল খুব ইম্পর্টেন্ট। 7 শিডিউল, 7 শিডিউলে কি বলা হয়েছে না, 7 শিডিউলে এটা বলা হয়েছে যে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। কেন্দ্র ঠিক আছে, 7 শিডিউলে কি বলা হয়েছে না, 7 শিডিউল হচ্ছে কেন্দ্র আর রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন। ঠিক আছে, তার মানে এই 7 শিডিউলেই তোমার কি রয়েছে, কিছু ইউনিয়ন লিস্ট রয়েছে, কিছু ইউনিয়ন লিস্ট রয়েছে, তার মধ্যে হচ্ছে কিছু স্টেট লিস্ট রয়েছে, কিছু স্টেট লিস্ট রয়েছে, আর কিছু হচ্ছে কনকারেন্ট লিস্ট রয়েছে। ইউনিয়ন লিস্টগুলো কোনগুলো, ইউনিয়ন লিস্টগুলো যেমন ধরো হচ্ছে ব্যাংকিংটা রয়েছে, একটা ইউনিয়ন লিস্ট রয়েছে। তারপর হচ্ছে রেল রয়েছে, এটা একটা ইউনিয়ন লিস্ট রয়েছে। ডিফেন্স রয়েছে, এটা একটা ইউনিয়ন লিস্ট রয়েছে। স্টেট লিস্টের মধ্যে কি কি রয়েছে, তোমার একটা এগ্রিকালচার রয়েছে, এটা রয়েছে। পঞ্চায়েত রয়েছে, তারপর হচ্ছে পুলিশ রয়েছে, এগুলো রয়েছে। কনকারেন্ট লিস্টের মধ্যে কি রয়েছে, যেমন এডুকেশন রয়েছে। এইটা কিন্তু 7 শিডিউলে বলা হয়েছে যে কোন কোনগুলো ইউনিয়ন দেখবে, কোন কোনগুলো স্টেট দেখবে, আর কোন কোনগুলো কনকারেন্ট দেখবে। বলো তো, কালকেই পড়িয়েছিলাম আমাদের কনকারেন্ট লিস্টটা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে, কনকারেন্ট লিস্টটা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে বলো তো, কনকারেন্ট লিস্টটা কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়া সংবিধান থেকে নেওয়া হয়েছে কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, তাহলে একটা ইউনিয়ন লিস্ট রয়েছে, একটা হচ্ছে স্টেট লিস্ট রয়েছে, আর একটা হচ্ছে কনকারেন্ট লিস্ট রয়েছে। এটা কত নম্বর, এটা তফসিলে রয়েছে, 7 শিডিউলে বলা হয়েছে। ষষ্ঠ শিডিউলে কি বলা হয়েছে, চারটে নর্থ ইস্টার্ন স্টেটগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। একটা হচ্ছে আসাম রয়েছে, একটা হচ্ছে মেঘালয় রয়েছে, একটা হচ্ছে ত্রিপুরা রয়েছে, আর একটা হচ্ছে মিজোরাম রয়েছে। ঠিক আছে, বুঝতে পারা গেল 7 শিডিউল অব্দি কারোর কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে 8 শিডিউল। ঠিক আছে, অষ্টম তফসিল। এই অষ্টম তফসিলে কি করা হয়েছে, অষ্টম তফসিলে 22টা ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, কি হয়েছে, 22টা ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে ডুগরি রয়েছে, সান্থালি রয়েছে, এ রয়েছে, অমুক রয়েছে। এই 22টা ভাষার মধ্যে জেনে রাখবে ইংরাজি ভাষাটা কিন্তু নেই। ঠিক আছে, এটা কত নম্বর এতে বলা হয়েছে, 22টা ভাষাকে কত নম্বর শিডিউলে বলা হয়েছে, 8 নম্বর শিডিউলে। 8 নম্বর তফসিলে হচ্ছে 22টা ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে এরপরে যেটা নবম তফসিলটা অতটা ইম্পর্টেন্ট নয়, দশম তফসিলটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা অনেকবার পরীক্ষায় আসে, দশম তফসিল। তার মানে কি রয়েছে, 10 শিডিউল। 10 শিডিউলে কি বলা হয়েছে, 10 শিডিউলে হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। দলত্যাগ
বিরোধী আইন, দলত্যাগ বিরোধী আইন, বা এটাকে কি বলা হয়, অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, দলত্যাগ বিরোধী আইন। তো দলত্যাগ বিরোধী আইনটা কত নম্বর এতে বলা হয়েছে, 10 শিডিউলে বলা হয়েছে। ঠিক আছে, এই দলত্যাগ বিরোধী আইনটা যেটা রয়েছে এটা কত নম্বর সংবিধান, এটা কত নম্বর সংবিধান সংশোধনে অ্যাড হয়েছে, মনে রাখবেন 52তম সংবিধান সংশোধন। ঠিক আছে, 52তম সংবিধান সংশোধনে কবে হয়েছে, 1985-এ, 1985-এর 52তম সংবিধান সংশোধন। এবারে বলো, ভোটদানের যে বয়সটা এক্ষুনি বললাম, ভোটদানের যে বয়সটা 21 থেকে কমে 18 করে দেওয়া হয়েছে, এটা কত নম্বর সংবিধান সংশোধনে? ভোট, হ্যাঁ, 61তম সংবিধান সংশোধনে এটা বলা হয়েছে। এবং সেটা কত সালে বলা হয়েছে, 1989-এ, 1989, হ্যাঁ 1989-এর 61তম সংবিধান সংশোধনে কি করা হয়েছে না, ভোটদানের যে বয়সটা সেটা 21 থেকে কমে 18 করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর তাহলে 10 শিডিউলে কি বলা হলো, 10 শিডিউল হচ্ছে দলত্যাগ বিরোধী আইন। এটা কি হচ্ছে 52তম সংবিধান সংশোধনে, 1985-এর 52তম সংবিধান সংশোধনে এটা হচ্ছে বলা হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি দেখো, এরপরে হচ্ছে, আচ্ছা এখানে আর একটা জিনিস বলে দিই তোমাদের, যেটা এরপরে হচ্ছে কি আমি যেটা বলে দিই যে যে এই যে 8 শিডিউলের কথা বলছি তোমাদের, 8 শিডিউলের কথা বলছি, 8 শিডিউলে কি রয়েছে, 22টা ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তো বাবু, কটা ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে, 22টা ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। 22টা ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে লাস্ট দুটো ভাষা কি রয়েছে মনে রাখবে, 21 নম্বর ভাষাটা হচ্ছে মাইথিলি, আর 22 নম্বর ভাষাটা হচ্ছে ডোগরি। ঠিক আছে, মাইথিলি আর ডোগরি। বুঝতে কারো অসুবিধা হচ্ছে, কারো অসুবিধা হচ্ছে ক্লাসে? ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা হলে বলবে। তোমাদের ক্লাস রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে না, বা এই যে ক্লাস নিয়ে যদি কিছু থাকে তোমরা গ্রুপে বলতে পারো। তাহলে 8 নম্বর শিডিউলে কি রয়েছে, 22টা ভাষাকে যে গুরুত্ব দেওয়া হয়েছে, লাস্ট দুটো ভাষা কি রয়েছে, লাস্ট দুটো ভাষা হচ্ছে, একটা হচ্ছে মাইথিলি আর একটা হচ্ছে ডোগরি। এই দুটো ভাষাকে কিন্তু আমাদের যোগ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবারে কি হলো, তাহলে কি বললাম, তাহলে দশম তফসিলটা কি করা হয়েছে, দশম তফসিলটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল, দলত্যাগ বিরোধী আইন। ঠিক আছে, এবার একাদশতম তফসিলে কি করা হয়েছে, একাদশতম 11 শিডিউলে, একাদশতম তফসিল, একাদশতম তফসিলে কি করা হয়েছে বাবু, পঞ্চায়েতি রাজ, পঞ্চায়েতি রাজ, হ্যাঁ পঞ্চায়েতি রাজ। এই পঞ্চায়েতি রাজটা কি হয়েছে না, আমাদের ব্যাপারটা হচ্ছে কি 73তম সংবিধান সংশোধনে, মনে রাখবে 73তম সংবিধান সংশোধনে, 1992 সালের 73তম সংবিধান সংশোধনে পঞ্চায়েতি রাজটা অ্যাড করা হয়েছে। 1992 সালের 73তম সংবিধান সংশোধনে কি করা হয়েছে, এই পঞ্চায়েতি রাজ বিষয়টা হচ্ছে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি কি বললাম, পঞ্চায়েতি রাজ যে বিষয়টা, যে স্টেট বিষয়টা, সেই স্টেট বিষয়টা কত নম্বর তফসিলে আছে বলো, এক্ষুনি বললাম, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, এটা কত নম্বর তফসিলে আছে, সপ্তম তফসিলে, 7 শিডিউল, 7 শিডিউলে আছে আমাদের সেন্ট্রাল স্টেট। তাহলে 11 নম্বর তফসিলে হচ্ছে পঞ্চায়েতি রাজ যেটা রয়েছে, সেটা 73তম সংবিধান সংশোধন 1992 সালে রয়েছে। আর একটা হচ্ছে মনে রাখবে, এর পরেরটাই হচ্ছে দ্বাদশ তফসিল, 12 শিডিউল। 12 শিডিউলে কি বলা হয়েছে, 12 শিডিউলে হচ্ছে কি মিউনিসিপ্যালিটি সম্বন্ধে বলা হয়েছে, মিউনিসিপ্যালিটি, মিউনিসিপ্যালিটি সম্বন্ধে বলা হয়েছে। এটা কত নম্বর হচ্ছে, 74তম সংবিধান সংশোধন, 74তম সংবিধান সংশোধন। ঠিক আছে, তাহলে 73তম সংবিধান সংশোধন হচ্ছে পঞ্চায়েতি রাজ, আর 74তম সংবিধান সংশোধন হচ্ছে মিউনিসিপ্যালিটি। ঠিক আছে,
আচ্ছা, এবারে আমাকে একটা কথা বলো, যে এই যে মিউনিসিপ্যালিটির কথাটা বললাম, ঠিক আছে, ঠিক আছে, মিউনিসিপ্যালিটির কথা বললাম, তাহলে এখানে ফার্স্ট মিউনিসিপ্যালিটি স্টেট কোনটা? মিউনিসিপ্যালিটি বললাম, ফার্স্ট পঞ্চায়েতি রাজ কোন কোন স্টেটে অ্যাপ্লাই করা হয় বলো তো? ফার্স্ট পঞ্চায়েতি রাজ কোন স্টেটে অ্যাপ্লাই করা হয়? ফার্স্ট পঞ্চায়েতি রাজ, না না, ফার্স্ট পঞ্চায়েতি রাজটা হচ্ছে, মনে রাখবে, প্রথম হচ্ছে রাজস্থানই হচ্ছে এমন একটা স্টেট, রাজস্থানই হচ্ছে এমন একটা স্টেট যেখানে পঞ্চায়েতি রাজটা ফার্স্ট অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? এবং এই যে রাজস্থানে যে পঞ্চায়েতি রাজটা অ্যাপ্লাই করা হয়, পঞ্চায়েতি রাজের জন্য একটা কমিটি ছিল, সেই কমিটিটার নাম কি বলতে পারবে কেউ? পঞ্চায়েতি রাজের জন্য একটা কমিটি ছিল, সেই কমিটিটার নাম কেউ বলতে পারবে? মনে রেখে দাও, যে কমিটিটা যেটা ছিল, যেটা পঞ্চায়েতি রাজের জন্য, সেটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে পঞ্চায়েতি রাজের জন্য যে কমিটিটা ছিল বলবন্ত রায় মেহতা কমিটি, আর প্রথম যে স্টেটটা রয়েছে, প্রথম যে স্টেট যেখানে আমাকে পঞ্চায়েতি রাজটা অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হচ্ছে রাজস্থান, ঠিক আছে? তাহলে আমাদের কি রয়েছে, 11 হয়ে গেল, 11 হয়ে গেল, আর একটা হচ্ছে 12 হয়ে গেল। 11তম তাহলে কি হয়ে গেল, 11তমতে হচ্ছে পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েতি রাজটা কত নম্বর সংবিধান সংশোধনে? 73তম সংবিধান সংশোধনে। আর একটা হচ্ছে তোমার কি রয়েছে, 12, এটা হচ্ছে 12 নম্বর যেটা রয়েছে, সেটাতে কি বলা হয়েছে, 74তম, হ্যাঁ, 74তম সংবিধান সংশোধনে মিউনিসিপ্যালিটি। আচ্ছা, এবারে আমাদের বলো তো, এবারে এই অবধি থাকবে, কারণ এরপর থেকে যেটা রয়েছে সেটা করতে একটু সময় লাগবে, ঠিক আছে? এরপর থেকে করতে একটু জিনিসটা সময় লাগবে। তার মধ্যে তোমাদের জাস্ট একটা দুটো কোশ্চেন আমি একটুখানি ধরে নিই, যে বলো তো প্রাপ্তবয়স্কদের জন্য, প্রাপ্তবয়স্কদের জন্য ভোটাধিকারটা সেটা কততে বলা হয়েছে, কত নম্বর ধারায় বলা হয়েছে, কত নম্বর সেকশন? 325 এবং হচ্ছে 326, এটা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে 325 আর 326 হয়ে গেল। আচ্ছা, এবারে বলো, যে আমাদের প্রস্তাবনাটায় প্রথম যেটা বলা হয়েছিল, যে প্রস্তাবনাটাকে নাকি চেঞ্জ করা যায় না, এই প্রস্তাবনাটাকে যে চেঞ্জ করা যায় না, সেটা কত নম্বর, মানে কোন সালে বলা হয়েছিল সেটা? হুম, 1900 সাল। ইয়াস, বেরুবাড়ি ইউনিয়ন মামলা, ঠিক আছে? বেরুবাড়ি ইউনিয়ন মামলা, সেটা কি হয়েছিল, বলা হয়েছিল নাকি প্রস্তাবনাটাকে কোনোদিনও চেঞ্জ করা যায় না। আচ্ছা, তারপরে হচ্ছে কোন এবার একটা কেস রয়েছে যেখানে বলা হয়েছিল যে প্রস্তাবনাটাকে চেঞ্জ করা যায়? হ্যাঁ, 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় বলা হয়েছিল যে প্রস্তাবনাটাকে চেঞ্জ করা যায়। এবং এটা প্রস্তাবনাটাকে যখন চেঞ্জ করা গেল, তারপরে কিরকম সংবিধান মানে কিরকম প্রস্তাবনাটার মধ্যে চেঞ্জ এলো? হুম, হ্যাঁ, ঠিক, সোশ্যালিস্ট রয়েছে, একটা হচ্ছে সেকুলার রয়েছে, আর একটা হচ্ছে ইন্টিগ্রিটি রয়েছে। এই তিনটে ওয়ার্ড হচ্ছে ড্র করো, ঠিক আছে? এটা কত নম্বর সংবিধান সংশোধনে? হুম, 1976 সালের হচ্ছে 42তম সংবিধান, ঠিক আছে? তো এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে? তো এরপর থেকে আমাদের নেক্সট দিন থেকে আলোচনা হবে, ঠিক আছে? এরপরে আমরা, এরপরে যে ক্লাসটা আমরা পলিটিক্যাল সায়েন্সের করব না, আমরা আবার একটুখানি হিস্ট্রিটা চলে আসবো, দুটো ক্লাস হিস্ট্রি করে তারপর আবার জিওগ্রাফি করব, তারপর আবার পলিটিক্যাল সায়েন্সে আসবো, কারণ সবটা একটা করলে তাহলে কি হবে, একটাই জিনিস শেষ হয়, বাকিগুলো কিন্তু শেষ হবে।